নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ। প্রিয় দর্শক, যে জ্বলন্ত সমস্যাগুলো ভারতবর্ষের সামনে এখন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, তার মধ্যে একটি রয়েছে অনুপ্রবেশ সমস্যা। এই অনুপ্রবেশটা কেন ঘটছে এবং এর মূল উদ্দেশ্যটা কী? যেভাবে কর্ণাটকে এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে পুলিশ পাকড়াও করে বিদেশে চলে যাওয়ার সময়, এবং তার কাছ থেকে, তার নাম মোহাম্মদ মানিক হোসেন নামে, সম্প্রতি দুবাইয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে একজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে যে তথ্য পাওয়া যায় সেটা চাঞ্চল্যকর তথ্য। কী তথ্য? সেখানে দেখা যাচ্ছে, সে বলছে আজ থেকে 3 থেকে 4 বছর আগে প্রায় 25,000 বাংলাদেশি কর্ণাটকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এবং প্রায় 1 লক্ষেরও বেশি বাংলাদেশি কর্ণাটকে এখন স্থায়ীভাবে বসবাস করছে। কিভাবে করছে না, তারা পশ্চিমবঙ্গকে করিডোর হিসেবে ব্যবহার করছে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অসম এই সমস্ত জায়গা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে তারা বিভিন্নভাবে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, এবং সবচেয়ে বেশি এখানে পশ্চিমবঙ্গে দালাল চক্রের মারফত আধার কার্ড, আইডেন্টি কার্ড, পাসপোর্ট এগুলো বানিয়ে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এবং কাজের উদ্দেশ্যে তারা পাড়ি দিয়ে জায়গা জমি এগুলো কিনছে এবং স্থায়ী বাসিন্দা রূপে ভারতবর্ষে বসবাস করছে। কিন্তু এই অনুপ্রবেশের কারণ কি? কেন এর গভীরে আমাদের যেতে হবে। এর গভীরে রয়েছে কি? এই অনুপ্রবেশকারীরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মানুষ। এরা কেন ভারতবর্ষে এসে বসবাস করছে? বিভিন্ন জায়গাতে বসবাস করছে, এবং অর্থ উপার্জনের পরে তারা একটি জায়গা কিনে সেখানে বসবাস করছে। কারণ কি? পাকিস্তানের আইএসআই কিন্তু দীর্ঘদিন ধরে, এবং বাংলাদেশের জামাতি ইসলামী, তারা বারংবার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভারতবর্ষের যে জনবিন্যাস, ধরুন কোনো একটি জায়গায় হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা বেশি রয়েছে, অন্য সম্প্রদায়ের মানুষ কম রয়েছে, সেই সব জায়গাগুলোকে মূলত টার্গেট করে সেখানে আস্তে আস্তে মুসলমান সম্প্রদায়ের অনুপ্রবেশকারীদেরকে ওখানে ইনভলভ করে দেওয়া হচ্ছে, স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, যাতে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারে, এবং পরবর্তীতে আস্তে আস্তে তাদের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এমন একটা জায়গায় যাবে যখন নাকি গৃহযুদ্ধের অবস্থা তৈরি হতে পারে, ভারতবর্ষ চূড়ান্ত অশান্তি তৈরি হবে এবং স্থিতিকর পরিস্থিতি তৈরি হবে। এটাই কিন্তু পাকিস্তানের আইএসআই এবং জামাত ইসলামের ছক। বাংলা স্থানের ভারতবর্ষকে খণ্ডে খণ্ডে বিভক্ত করার মধ্যে দুর্বল করে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু চলছে। এখানে সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী, তাদের ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু কাঁটাতারের কোনো বেড়া নেই, নদী রয়েছে, জলাজঙ্গল রয়েছে, সেখানে মোটামুটি নজরদারি ব্যবস্থা রয়েছে। কিন্তু যে জায়গাগুলোতে নজরদারি হার কম, সেখান থেকে স্থায়ীভাবে কিন্তু বিভিন্নভাবে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রবেশ করছে, এবং দালাল চক্রের মাধ্যমে প্রবেশ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা আধার কার্ডও বানাচ্ছে, জাল আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বিভিন্ন কিছু তৈরি করে নিচ্ছে। তবে আমাদের দেশের যারা আজকের এই কাজগুলো করছে, তারা দেশের কতটা ভয়ঙ্করতম ক্ষতি করছে, আগামী দিনে দেশকে এর ফল ভোগ করতে হতে পারে। কিন্তু আমাদের এখানে অনেক রাজনৈতিক দল রয়েছে যারা কেবলমাত্র ভোট ব্যাংকের জন্য কোনো টু শব্দ করছে না, তারা ভোট ব্যাংকের রাজনীতি করছে, কোনোভাবে যাতে তাদের ভোট ব্যাংকের কোনো ঘাটতি না হয় সেই কারণে তারা বারংবার এইটাকে না দেখেও না দেখার ভান করছে। চলছে চলুক, আমরা তো ক্ষমতায় আছি। কিন্তু একদিন দেখবেন, অস্ত্রের একটা শব্দ আছে না, বুমেরাং হয়, যে অস্ত্র আপনি ছুড়বেন অনেক সময় সেই অস্ত্র ফিরে এসে আপনাকে বিদ্ধ করে, একেই বলে বুমেরাং। এটাও কিন্তু ভারতের ক্ষেত্রে ঘটবে। যে ভারতবর্ষে একজন নাগরিককে, যে কোনো দেশে একজন অনুপ্রবেশকারীকে যদি স্থায়ীভাবে বসতির সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে তার অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক যে অধিকারগুলো, সেগুলো দেশকে সুরক্ষিত করতে হয়। তার চাপ কে নেবে? জায়গা দেওয়া হলো, অর্থনৈতিক রোজগার করলো, সামাজিকভাবে বসবাস করতে থাকলো, রাজনৈতিক ক্ষমতা পেল, কিন্তু এই চাপগুলো কে নেবে? এর মূল চাপ কাদের উপর পড়ছে? যারা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা, তারা কিন্তু আসলে পাচ্ছেন না কাজ, তারা কাজ হারিয়ে যাচ্ছে। কাজ করছে কারা? অবৈধ অনুপ্রবেশকারীরা।
এই যে আবাসের তালিকা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এখন আবাসের তালিকা চলছে, এখানে আপনি যদি লক্ষ্য করে দেখেন আবাসের অধিকাংশ তালিকা প্রতি বুথ ভিত্তিক যদি দেখা যায়, যারা এখানকার বাসিন্দাই নয়, কোথা থেকে এসছে কেউ জানে না, কিন্তু তারা আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড সব কিছু বানিয়ে তারা আমাদের এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে। তারা কি করছে? দরিদ্র সীমাকে দেখিয়ে সরকারি সাহায্যের প্রতিটা অংশ আগে তারা পাচ্ছে, কিন্তু যারা স্থায়ী বাসিন্দা, যারা জন্মলগ্ন থেকে পূর্বপুরুষ থেকে যারা এখানে বসবাস করছে, তারা কিন্তু সুবিধা পাচ্ছে না। সরকারি সুবিধা কারা পাচ্ছে? রেশনিং ব্যবস্থা থেকে আবাস, প্রত্যেকটা আর্থিক সুবিধা সরকার থেকে প্রথম কিন্তু তারা পাচ্ছে, কারণ তাদের কাছে ল্যান্ড প্রপার্টি নেই। আর সরকারি সূচক হচ্ছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তারাই একমাত্র সুবিধা পাবে এখানে। সেক্ষেত্রে যারা স্থায়ী বাসিন্দা এই রকম ক্যাটাগরি রয়েছে, তারা বাদ গিয়ে এই অনুপ্রবেশকারীরা যারা অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছে তারাই কিন্তু সুবিধা পাচ্ছে। এর ফল কিন্তু মারাত্মক জায়গায় যাচ্ছে। আজকে এই প্রতিবেদনটি করার সময় মনে হচ্ছে যে মানুষকে জানানো প্রয়োজন, মানুষকে বোঝা উচিত যে সত্যিকারে ভারতবর্ষে কি চলছে, ভারতবর্ষ আগামী দিনে কোন পথে এগিয়ে চলেছে। যদি শক্ত হাতে এই অনুপ্রবেশকে প্রতিরোধ করা না যায়, তবে কিন্তু ভারতবর্ষের কপালে অনেক দুঃখ রয়েছে। ভারতবর্ষে গৃহযুদ্ধ এড়াতে পারবে না, এবং আগামী দিনে ভারতবর্ষকে যারা দ্বিখণ্ডিত করার চক্রান্ত করছে তারা সফল হবে। কিভাবে? দালাল চক্রের মাধ্যমে সহজে, অতি সহজে আধার কার্ড, আইডেন্টি কার্ডগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। যখন সীমান্ত পার হয় বিভিন্ন এজেন্ট মারফত অল্প কিছু টাকা, 2000 5000 টাকা দিলেই এপারে মানুষ ওপারে, ওপারে মানুষ এপারে চলে যাচ্ছে। কিন্তু যারা কাজের উদ্দেশ্যে এখানে আসছে তারা আর ফিরে যাচ্ছে না, তারা জাল নথির মাধ্যমে ভারতবর্ষে বসবাস করছে। এটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত। এই অনুপ্রবেশকে রাজ্য এবং কেন্দ্র উভয়কে সচেতনভাবে বন্ধ করতে হবে, কিন্তু উদাসীন ভোট ব্যাংক, এখানে যে ভারতবর্ষের রাজনীতি হয় সেটা হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি। কে কিভাবে সম্প্রদায়কে তুষ্ট করে রাখতে পারে, কে সম্প্রদায়ের অনুচিত কাজগুলোকে দেখেও কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে যেন তোল্লাই দিচ্ছে, তোষণ চালাচ্ছে, এটা হতে পারে না। ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষের যে নাগরিক যারা, সেটা যে কোনো সম্প্রদায় হোক, শিখ, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, যেই হোক না কেন, তারা যারা ভারতের আদি নাগরিক তারাই পাবে দেশের থেকে সুবিধা। কিন্তু যারা অনুপ্রবেশকারীরা, তারা এখানে অবৈধ উপায়ে ভারতবর্ষে প্রবেশ করে কিভাবে ভারতবর্ষ থেকে সুবিধাগুলো নিচ্ছে, এবং প্রতিটি এলাকায় ঢুকে জনসংখ্যার জনবিন্যাসটাকে বদলে দিয়ে সেখানে রাজনৈতিক যে অস্থিরতা, এটা কিন্তু তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে। এটা খুবই অশনি সংকেত ভারতবর্ষের ক্ষেত্রে। কঠোরতার সঙ্গে এই অনুপ্রবেশকে দমাতে হবে, না হলে কিন্তু ভারতবর্ষের অনেক জায়গা আজকে সংখ্যা গরিষ্ঠতা থেকে সংখ্যা লঘিষ্ঠে পরিণত হবে, সেখানে অধিবাসীদের উপরে অত্যাচার নেমে আসবে, এটা আটকাতে কেউ পারবে না। কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি আজকে ভারতবর্ষে কোন জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছে, যেভাবে ভোট ব্যাংকের কারণে কিছু মানুষকে অল্প কিছু টাকা দিলে আপনি আধার কার্ড বানিয়ে ফেলতে পারছেন, আইডেন্টি কার্ড বানিয়ে ফেলতে পারছেন। আপনি এগুলো পেয়ে কী করছেন? একজন অনুপ্রবেশকারী কী করছে? স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে। তারা ভারতের স্থায়ী বাসিন্দার মধ্যে মিশে যাচ্ছে, কোনোভাবে তাদেরকে আলাদা করা সম্ভব হচ্ছে না। এই দুষ্ট চক্রকে যদি না দমন করা যায়, ভারতবর্ষের জন্য আগামী দিনে অত্যন্ত বিপজ্জনক। কারণ আইএসআই এবং জামাত ইসলামী এবং তথাকথিত ভারতবর্ষের কিছু রাজনৈতিক দল যারা অনুপ্রবেশকে মান্যতা দিচ্ছে, যারা বলছে যে ওই দেশে যদি কোনো গণ্ডগোল হয়, অসুবিধা হয়, এখানে নাগরিকরা স্বাগত। আপনি যেখানে আপনার দেশের রাজ্যের নাগরিকের কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারেননি, তাদের রুটি রোজগারের ব্যবস্থা করতে পারেননি, অথচ আপনি দরাদ হচ্ছেন তারা এলে আমরা আশ্রয় দেব। এখানে কিন্তু আমরা যারা প্রাচীনতম অধিবাসী, যারা ভারতবর্ষে প্রথম থেকে অধিবাসী অবস্থায় রয়েছি এবং পূর্বপুরুষ থেকে ভারতবর্ষে থেকেছি, স্বাধীনতা উত্তর এবং তার পরবর্তী সময় থেকে, তাদের অসুবিধা আগামী দিনে ঘটবে। কারণ এই অনুপ্রবেশ কিন্তু ঘটানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে, যাতে ভারতবর্ষের জনবিন্যাসের মধ্যে পরিবর্তন ঘটানো যায়। যে জায়গাগুলোতে অন্যান্য সম্প্রদায়ের মানুষ সংখ্যাগরিষ্ঠ ছিল, সেখানে এই মানুষদেরকে ঢুকিয়ে দিয়ে সেখানকার জনবিন্যাসের মধ্যে একটা তারতম্য আনা হচ্ছে, যার ভিত্তিতে কি ঘটবে? আগামী দিনে
খুব খারাপ ইফেক্ট চলছে ভারতবর্ষের ক্ষেত্রে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। যারা আজকে পশ্চিমবঙ্গে দালাল চক্রের মাধ্যমে অল্প কিছু অর্থের রোজগারের জন্য এই সমস্ত দুর্বৃত্ত অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে প্রশ্রয় দিচ্ছেন, তাদের মধ্যে অনেক জঙ্গিকেও কিন্তু প্রশ্রয় দিচ্ছেন। তারা যে জঙ্গি কার্যকলাপ করবে, ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার মতলব করবে, ভারতবর্ষকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাবে এবং অশান্তির বাতাবরণ বয়ে নিয়ে আসবে, তার যে নিশ্চয়তা রয়েছে সেটা কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছে। অতএব আমাদেরকে সচেতন হতে হবে। এই জায়গা থেকে কেন্দ্র রাজ্য বিরোধিতা করে বিরোধ এই রকম করে আজকের আর দিনে চলবে না। আমাদেরকে সচেতন হয়ে এই অনুপ্রবেশকে দমাতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে অনুপ্রবেশ ক্ষেত্রে। দরকার হলে সিএ, এনআরসি এগুলো কঠোরভাবে লাগু করতে হবে। তাতে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে তার নিজ দেশে ফেরত পাঠাতে হবে, যাতে কোনোভাবে এই অবৈধ অনুপ্রবেশকারীরা কোনো রকম সরকারি সুযোগ সুবিধা থেকে না পায় এবং তার দেশে না থাকতে পারে, তাদের দেশে যেন ফেরত দেওয়া হয়। এই ব্যবস্থা কিন্তু কেন্দ্র সরকারকে করতে হবে। না হলে আগামী দিনে অত্যন্ত কঠিন অবস্থা আসতে চলেছে ভারতবর্ষের সামনে। ভারত সরকারও এ বিষয়ে কিন্তু খুবই বিচলিত। কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি ভারতবর্ষকে আজকের অস্তিত্বের সংকটে নিয়ে চলে যাচ্ছে। জনবিন্যাসের পরিবর্তনের কারণে আজকের বিভিন্ন অঞ্চল আজকের অন্যরকম জায়গায় চলে যাচ্ছে, সম্পূর্ণভাবে ক্যাপচার হয়ে যাচ্ছে তাদের দ্বারা, অনুপ্রবেশের দ্বারা। যারা দেশটিকে দেশ মনে করে না, এদেশে থেকেও তারা দেশ বিরোধী কাজে যুক্ত। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সচেতন হতে হবে। না হলে যারা আমাদের আদিম অধিবাসী, যারা প্রথম থেকে স্বাধীনতা উত্তর এবং তার পরবর্তী সময় থেকে ভারতবর্ষে বসবাস করছে, তারা কিন্তু কোনোভাবে আর সুবিধা করতে পারবে না, তাদের অস্তিত্ব সংকটে পড়বে। এটাই কিন্তু আজকের ভারতবর্ষের বাস্তবতা। তাই আমাদের সচেতন হতে হবে। এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে কোনোভাবে আশ্রয় আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। তাদেরকে ভারত সরকারের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পুশব্যাক করে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। এটাই হচ্ছে ভারতের জন্য মঙ্গলদায়ক হবে। নমস্কার। পরবর্তী প্রতিবেদনে অবশ্যই নতুন কোনো বিষয় নিয়ে আপনার সামনে অবশ্যই হাজির হব। দেখা হবে আবার। নমস্কার।